তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি 2004 সালে সাউথ কোরিয়ার কোনো একটা রেল স্টেশন থেকে একটা ভিক্ষুক 10 নম্বর কয়েন লকার থেকে একটা এতিম মেয়েকে খুঁজে বের করে। আসলে এই মেয়েটা পরবর্তীতে তাদের সঙ্গে মিলেমিশে থাকা শুরু করে আর ডাস্টবিনে ফেলা যেই খাবারগুলো আছে সেগুলো খেয়ে কোনো রকমের টিকে থাকার ট্রাই করে। তবে এর কিছুদিন পরে যখন পুলিশরা এসে সেই ভিক্ষুকদেরকে স্টেশন থেকে ভাগিয়ে দিচ্ছিল, তখন ডিটেকটিভ তাক নামের একজনের নজর পড়ে সেই ছোট বাচ্চাটার উপরে। এই জন্য সে তাকে একটা সুটকেসের মধ্যে ভরে সোজা চায়না টাউনে নিয়ে আসে। আসলে চায়না টাউন হচ্ছে গিয়ে এমন একটা টাউন যেখানে বিভিন্ন দেশ থেকে ইললিগালি আসা রিফিউজিরা তাদের নকল হেলথ কার্ড, নকল আইডি কার্ড, নকল পাসপোর্ট এই সমস্ত জিনিসগুলো বানিয়ে থাকে। আমরা দেখতে পারি ডিটেকটিভ তাকে এই চায়না টাউনের যেই লিডার ছিল, যার নাম ছিল মা, তার কাছে নিয়ে আসে। আসলে মা হচ্ছে গিয়ে এই এলাকার সবচেয়ে বড় গ্যাংস্টার। সে এমন কোনো কাজ নেই যেটা করে না, যেমন হিউম্যান ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং, স্মাগলিং, এমন সমস্ত কাজগুলো সে করে। এখন তাকেই বাচ্চাটাকে মায়ের কাছে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে তাক মাঝে মধ্যেই এইরকম এতিম বাচ্চাদেরকে মায়ের কাছে নিয়ে আসে আর মা আর তার পুরো গ্যাং মিলে এই বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন শহরে, বিভিন্ন রেলওয়ে স্টেশনে এবং বাসের মধ্যে ভিক্ষা করায়। এবং কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে যখন তাদের টাকা পয়সা উসুল হয়ে যায়, তখন তারা এই বাচ্চাদেরকে গাড়ি দিয়ে চায়না টাউন থেকে অনেকটা দূরে নিয়ে ফেলে আসে। যদিও এই বাচ্চার সঙ্গেও ঠিক এমন কাজটাই করা হয়, তবে এই বাচ্চাটা বাকি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে না। সে বরং সাহস নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে সোজা মায়ের বাড়িতেই চলে আসে। আর যখন মা এই বাচ্চার এত ভয়ঙ্কর সাহস দেখতে পারে, তখন সে তার উপরে খুবই ইমপ্রেস হয়ে যায় আর তাকে তার সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। এখন মা এই বাচ্চাটার নাম টু ইয়াং দেয় আর পরবর্তীতে এই বাচ্চাটা সবসময়ই মাকে ফলো করা শুরু করে। এমনই একদিন মা যখন একটা ইনজিউর্ড কুকুরকে পেয়ে যায়, তখন সে সেই কুকুরটাকে মেরে তাকে পেইন থেকে মুক্তি দেয়। আর এরপরে মা তাকে বলে যে এই কাজটা তোর করার উচিত ছিল, তবে এই কাজটা আমাকে করতে হয়েছে, ইউজলেস মানুষের জায়গা আমার কাছে নেই। তো এখন মাকে ফলো করতে করতে ইয়াং এর পুরো 13টা বছর পার হয়ে যায়। এখন ইয়াং অনেকটাই বড় হয়ে গেছে আর সে মায়ের গ্যাংয়ের জন্য টাকা উসুল করার কাজ করত। এমনই একদিন সে চলে আসে একটা জুয়া হাউসে। এখানে এসে সে একটা জুয়ার টেবিলে কিছু লোকের মাঝখানে বসে একটা লোকের কাছে ইন্টারেস্টের টাকাগুলো চাওয়া শুরু করে, যেই লোকটা মায়ের কাছ থেকে কিছু লোন নিয়েছিল কিন্তু এখন ইন্টারেস্টগুলো পে করছে না। তবে এইটা শোনার পরে এই লোকটার মাথা অনেকটা গরম হয়ে যায় আর সে একটা অ্যাস্ট্রে দিয়ে সোজা তার মুখের মধ্যে হিট করে দেয়, যেই জন্য তার মুখে একটা স্ক্র্যাচ চলে আসে আর তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তবে ইয়াং প্রচণ্ড শান্ত থেকে মুখ থেকে সমস্ত রক্তগুলো বের করে তার সিগারেটটা সেই রক্তের মধ্যেই নিভিয়ে দেয়। আর এরপরে সে আবারও নিজেকে স্বাভাবিক করে সেই লোকটার কাছে আবারও টাকা চাওয়া শুরু করে। তবে এই লোকটা এবার আরও বেশি গরম হয়ে তাকে মারার জন্য দাঁড়িয়ে যায়। তবে তখনই ইয়াং ফোনে একটা নাম্বার ডায়াল করে আর অপোজিট সাইড থেকে এই লোকটার ওয়াইফের চিৎকার আসা শুরু হয়ে যায়। যেমন আমরা বুঝতে পারি যে এখন ইয়াংয়ের বাকি লোকগুলো তার ঘরের মধ্যে আছে আর তার ওয়াইফ আর বাচ্চাদেরকে জিম্মি করে ফেলেছে। আর যখন এই লোকটা এই জিনিসটা বুঝতে পারে, তখন সে ইয়াংয়ের কাছে মাপ চাওয়া শুরু করে। এরপরে ইয়াং সেই লোকটাকে 5 গুণ টাকা বাড়িয়ে বাজি ধরার জন্য বলে। আর যখন এই লোকটা বাজি ধরে, তখন 2 বার জেতার পরে তার অনেক টাকা ইনকাম হয়ে যায় আর সেই ইয়াংয়ের টাকাগুলো খুব সহজেই দিয়ে দিতে পারে। এই জন্য সে ইয়াংকে থ্যাংক ইউ বলে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ইয়াং একেবারেই স্যাটিসফাইড ছিল না। এই জন্য সে একটা কাচের বোতল তার মুখের মধ্যে ঢোকানোর জন্য বলে। আর যখন সেই লোকটা বোতলটা মুখের মধ্যে ঢুকায়, তখন সেও অ্যাস্ট্রে দিয়ে তার মুখের মধ্যে জোরে একটা বাড়ি মেরে দেয়, যেই জন্য তার অনেকগুলো দাঁত খুলে পুরো ফ্লোরের মধ্যে ছড়িয়ে পড়ে। এখান থেকে যখন ইয়াং তার আড্ডায় চলে আসে, তখন আমরা দেখতে পারি ইয়াং এর অ্যাডপ্টেড একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল হং। আসলে হং মেন্টালি ডিসেবল ছিল, এই জন্য ইয়াং সবসময় তাকে ফোর্স করতো তার ওষুধগুলো টাইমলি খাওয়ার জন্য। কারণ যদি সে টাইমলি ওষুধ না খেত, তাহলে তার মেজাজ অনেকটা গরম হয়ে যেত আর সে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করতো। এমনই তার অ্যাডপ্টেড আরও একটা বড় ভাই আছে, যার নাম ও যখন ইয়াং এর গালের মধ্যে এই কাটা চিহ্নটা দেখতে পারে, তখন সে প্রচণ্ড রাগের মাথায় তাকে জিজ্ঞেস করে কে এই কাজটা করেছে। তবে ইয়াং তাকে তেমন কোনো অ্যান্সার দেয় না, কারণ ইয়াং এর সাথে যে এই কাজটা করেছে, ইয়াং অলরেডি তার অবস্থা খারাপ করে দিয়েছে। এখন হং আর এর মতো ইয়াং এর একটা অ্যাডপ্টেড সিস্টারও ছিল, যার নাম ছিল সং। আমরা দেখতে পারি তারা 4 জন মিলে মায়ের সঙ্গে ডিনার টেবিলে ডিনার করতে বসে। এখানে যখন তারা কথাবার্তা বলছিল, তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ইয়াং এর মতো মা এই 4 জনকে ছোটবেলা থেকেই পেলে পুষে বড় করছে আর এই বাকি সবাই ইয়াং এর মতো এতিমও ছিল। এই জন্য তারা সবাই মাকে তাদের নিজেদের মায়ের মতোই সম্মান করত। আর এখন তারা 4 জন মায়ের যত ইললিগাল বিজনেসগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করত। তাছাড়া তাদের সঙ্গে এই টেবিলে মায়ের অ্যাকাউন্টেন্টও ছিল, যাকে সবাই টিচার আর্ন বলে ডাকতো। তো এখন এই লোকটা পুরো মাসের হিসাব তাদের সবার সামনে দিয়ে বলে যে ইয়ন নামের একটা বড় বিজনেসম্যান আমাদের থেকে যেই বড় লোনটা নিয়েছিল, সেই লোনটা সে পরিশোধ করেনি, বরং সে ফিলিপাইন পালিয়ে চলে গিয়েছে। এখন এই লোনটা পরিশোধ করবে তার ছেলে পার্ক। আর আমরা দেখতে পারি মা পার্কের থেকে টাকাগুলো আদায় করার দায়িত্বটা ইয়াংকে দিয়ে দেয়।
তারপরে পরদিন সকালবেলা যখন ইয়াং সেই বিজনেসম্যানের ছেলে পার্কের কাছ থেকে টাকা আদায় করার জন্য যাচ্ছিল, তখন ও তাকে থামিয়ে তার নিজের প্রোটেকশনের জন্য একটা চাকু দেওয়ার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি ইয়াংয়ের কাছে তার অলরেডি একটা পার্সোনাল চাকু ছিল, যেটা শো করে সে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখন তার ক্ষতস্থানের জন্য একটা ব্যান্ডেজও সে অফার করে, তখন ইয়াং এইটাকেও নেয়ার জন্য না করে দেয়। আসলে আমরা জানতে পারি ও যে তার ছোট ভাই বোনদের জন্য এত বেশি কেয়ার করে, এই জিনিসটা ইয়াংয়ের একেবারেই পছন্দ ছিল না। তারপরে যখন ইয়াং পার্ক নামের সেই বিজনেসম্যানের ছেলের ঘরে চলে আসে, তখন আমরা দেখতে পারি তাকে চাকু দেখানোর প্রয়োজনও পড়ে না, কারণ পার্ক এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে ইয়াং ইন্টারেস্টের টাকাগুলো নেয়ার জন্য এসেছে। এই জন্য সে রেসপেক্টফুলি তাকে ঘরে ইনভাইট করে, আর তাকে টাকাগুলো দেওয়ার আগে সে নুডলস বানিয়েও তাকে খাওয়ানোর ট্রাই করে। আমরা জানতে পারি পার্ক হচ্ছে একজন প্রফেশনাল শেফ, এই জন্য রান্নাবান্না করতে তার অনেক বেশি ভালো লাগে। এই জন্যই সে ইয়াংকে খাবার বানিয়ে খাওয়ানোর ট্রাই করছিল। তবে খাবার খাওয়ার সময় ইয়াং যখন তার কাছে টাকাগুলো চায়, তখন পার্ক তাকে বলে যে আমার বাবা ফিলিপিনে গিয়ে অনেক বেশি পরিশ্রম করছে, খুব শীঘ্রই আমরা সমস্ত দেনাগুলো পরিশোধ করে দেব, আর ইন্টারেস্টের যত টাকাগুলো আছে সেগুলোও খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন। কিন্তু ইয়াং তাকে বলে যে দেখো, যদি তোমার বাবা পালিয়ে যায় তাহলে কিন্তু সমস্ত ব্যাপারগুলো তোমার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পার্ক তাকে বলে যে না, আমার বাবা কখনোই এমনটা করবে না। এইটা বলে সে একটা মলম এনে ইয়াংয়ের ক্ষতস্থানে লাগিয়ে দেওয়ার ট্রাই করে। তবে এমনটা করার সঙ্গে সঙ্গে ইয়াংয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে নুডলসের বাটিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে এরপরে যখন ইয়াং তার বাসার দিকে ব্যাক করছিল, তখন তাকে মা কল দেয়, আর মা তাকে তার ছোট বোন সংকেও ঘরে নিয়ে আসার জন্য বলে, যে কিনা আশেপাশেই একটা ক্লাবের মধ্যে নেশা করে মারামারি করছিল। এই জন্য যখন ইয়াং সেই ক্লাবে চলে আসে, তখন সে দেখতে পারে সং প্রচণ্ড মাতাল হয়ে একটা মেয়েকে পেটাচ্ছিল। আর যখন সে তার হাতটা চেক করে, তখন সে অনেকগুলো ইনজেকশনের দাগ দেখতে পারে। এই জন্য সে দ্রুত তাকে সেখান থেকে বাসার দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই এখানে এই ক্লাবের ওনার এবং এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার সিডো চলে আসে। আসলে আমরা জানতে পারি সিডো একটা সময় মায়ের জন্যই কাজ করত, তবে এখন সে মায়ের থেকে দূরে গিয়ে এই ক্লাবের বিজনেসগুলো চালু করে দিয়েছে, আর একটা গ্যাং বাহিনীও দাঁড় করে ফেলেছে। এখানে সিডো ইয়াংকে বলে যে তোর বোন এখন পর্যন্ত ড্রাগের জন্য আমাকে পে করেনি, সো ড্রাগের জন্য আগে পে করে তারপর তোর বোনকে নিয়ে যাবি। তবে তখন ইয়াং তাকে বলে যে যদি তুই দ্বিতীয়বার আমার বোনকে ড্রাগ দেওয়ার ট্রাই করিস, তাহলে তোর সাথেও পরিণতি খুব একটা ভালো হবে না। তবে তখন আমরা দেখতে পারি সিডো ইয়াংয়ের ফেসের মধ্যে টাচ করে, আর ইয়াং তার মুখের মধ্যে টাকাগুলো মেরে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপর পরদিন যখন ইয়াং পার্কের ঘরে আবারও সেই ইন্টারেস্টের টাকাগুলো নেওয়ার জন্য চলে আসে, তখন অনেকক্ষণ ধরে বেল বাজানোর পরেও কেউ কোনো সারা শব্দ দিচ্ছিল না। এই জন্য ইয়াং প্রচণ্ড মাথা গরম করে লক ব্রেক করে ঘরের মধ্যে চলে আসে। তবে আসলে ঘরের মধ্যে কেউই ছিল না। এই জন্য সে দ্রুত আবারও পার্কে কল দেয়, আর পার্ক তাকে সেই রেস্টুরেন্টে আসার জন্য বলে যেই রেস্টুরেন্টে সে শেফের কাজ করতো। আর যখন ইয়াং এখানে চলে আসে, তখন সে দেখতে পারে পার্ক খাবার দাবার বানাচ্ছিল, আর যখন তার শিফটটা কমপ্লিট হয়ে যায়, তখন সে এসে ইয়াংকে একটা এনভেলপের মধ্যে সেই ইন্টারেস্টের টাকাগুলো দিয়ে দেয়, যেটা কিনা কালকে দিতে সে ভুলে গিয়েছিল। আর এরপর সে তাকে একটা ফ্রি মুভি টিকিটের ভাউচারও দেখায়, যেটা খুব শীঘ্রই এক্সপায়ার হতে যাচ্ছে। এই জন্য সে তাকে বলে যে যদি তুমি চাও তাহলে আমার সঙ্গে তুমি মুভি দেখতে যেতে পারো। তবে আমরা দেখতে পারি তার কথা শুনে ইয়াং মুভি দেখতে চলে তো আসে, তবে মুভিতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। এই জন্য সে অর্ধেক মুভি দেখার পরেই শুয়ে পড়ে, আর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পারে সে পার্কের কাঁধেই শুয়ে আছে। এরপরে এখান থেকে তারা দুজন একটা রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে যখন তারা খাবার দাবার খাচ্ছিল, তখন পার্ক তার মনের কথাগুলো ইয়াংয়ের সঙ্গে শেয়ার করা শুরু করে। সে তাকে বলে যে সে আসলে খুবই ভালো একজন শেফ, ফ্রান্সের বিখ্যাত শেফ স্কুলেও সে চান্স পেয়ে গিয়েছিল। তবে তার বাবার ব্যবসায় লোকসান হওয়ার জন্য আর এই দেনার চাপ চলে আসার জন্য সে আর সেখানে কোনোভাবেই যেতে পারেনি। তবে এখন পর্যন্ত পার্ক বিশ্বাস করে যে ফ্রান্সের না হলেও কোরিয়ার নাম্বার 1 শেফ তো সে হয়েই ছাড়বে। আর আমরা দেখতে পারি এই প্রথমবারের মতো ইয়াংয়েরও কোনো ছেলের কোম্পানি অনেকটা ভালো লাগছিল। এই জন্য ইয়াং এই জিনিসটা বুঝতেই পারছিল না যে এত দারিদ্রতা এবং লোনের এত ভয়ঙ্কর চাপের মধ্যে থেকেও পার্ক কিভাবে এতটা হ্যাপি আছে। যাই হোক, যেহেতু পার্কের ড্রিঙ্কিং ক্যাপাসিটি ইয়াংয়ের চেয়ে অনেকটা কম ছিল, এই জন্য খুব সহজেই পার্ক মাতাল হয়ে যায়, আর ইয়াংকে বাধ্য হতে হয় তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে। আর যখন তারা বাসায় চলে আসে, তখন পার্ক নেশার মধ্যে ফ্লোরের মধ্যেই শুয়ে পড়ে, আর সে নেশার মধ্যেই বিড়বিড় করে তাকে সরি বলা শুরু করে, কারণ সে হচ্ছে গরিব। আর যখন ইয়াং পার্কের দিকে তাকিয়েছিল, তখনই তার কাছে মায়ের কল চলে আসে, তবে মায়ের কলটা সে পিক করে না। তবে এরপরে যখন এখান থেকে সে তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে মা বৃষ্টির মধ্যে একা একা কোনো একটা জায়গায় যাচ্ছে। এই জন্য সে দৌড়ে একটা ছাতে নিয়ে মায়ের কাছে চলে আসে, আর তাকে কাভার করে তার পেছন পেছন যাওয়া শুরু করে। আমরা দেখতে পারি মা বৃষ্টির মধ্যে একটা জায়গায় এসে একটা ধার্মিক রিচুয়াল করা শুরু করে। সে 3 বার মাথা নিচের দিকে ঝোঁকানোর পরে তার ড্রিঙ্কসের মধ্য থেকে 3 ফোঁটা নিচে ফেলে। আর যখন ইয়াং এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে তাকে বলে যে আসলে সে এই কাজটা তার মায়ের আত্মার শান্তির জন্য প্রত্যেকটা মাসেই করে থাকে।
তবে যেহেতু মা হচ্ছে একজন গ্যাংস্টার, এই জন্য মায়ের কাছে গ্যাংস্টার দুনিয়াতে কোনো জীবনের কোনো মূল্য নেই। এই জন্য যখনই ইয়াং সেখান থেকে চলে যায় তখন সে সোজা ওকে কল দেয় আর দ্রুত তাকে কাজটা শেষ করার জন্য বলে। আর যখনই ও মায়ের কলটা কাট করে দেয় তখন আমরা দেখতে পারি ও এমন একটা জায়গায় ছিল যেখানে সে অলরেডি কতগুলো মানুষকে খুন করে ফেলেছে। আর আমরা এখানে হংকেও দেখতে পারি যে কিনা রক্তে লাল হয়েছিল আর সে প্রত্যেকটা লাশকে কাউন্ট করছিল যাতে করে খুব দ্রুতই তাদের অর্গানগুলোকে বের করে সেগুলোকে সেল করা যেতে পারে। এরপরে পরদিন সকালবেলা যখন ইয়াং সঙের সাথে মার্কেটে যায় তখন সং তাকে নিয়ে মজা করা শুরু করে, কারণ তার মধ্যে মেয়েদের কোনো স্বভাব ছিল না, সে পুরো ছেলেদের মতোই চলাফেরা করত। তবে সঙের অনেক জোরাজুরি করার পরে ইয়াংয়ের এখানে একটা সিম্পল ড্রেস পছন্দ হয়ে যায় আর পরবর্তীতে সঙের জোরাজুরিতে সে এটা কিনেও ফেলে। আর যখন সে এটা পরে বাইরে চলে আসে তখন এই প্রথমবারের মতো ইয়াং নিজেকে মেয়ে ভাবা শুরু করেছিল। আর যখন সে গ্লাসের সামনে নিজেকে দেখছিল তখন সে খুবই হ্যাপিও ছিল। এই জন্য পরবর্তীতে মায়ের অফিসে এসে এই একই ড্রেসে সে কয়েকটা পিকচার ক্লিক করে। আর যখন এই পিকচারগুলো নিয়ে তারা কথাবার্তা বলছিল তখন হঠাৎ করেই সঙ্গে সে জিজ্ঞেস করে যে এখান থেকে ফ্রান্সের দূরত্ব কতটুকু। তবে যখন সং তার কাছে কারণটা জিজ্ঞেস করে তখন সে আবার টপিকটা চেঞ্জ করে ফেলে। এখন যেহেতু ইয়াংয়ের মনের মধ্যে পার্কের জন্য একটু ফিলিংস ছিল, এই জন্য আস্তে আস্তে করে তার বিহেভিয়ারের মধ্যেও এটা প্রকাশ হওয়া শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি খুব শীঘ্রই মাও তার এই চেঞ্জ হওয়া বিহেভিয়ারটা বুঝতে পারে। তবে যেহেতু মা এটা খুব ভালো করে জানতো যে তাদের এই প্রফেশনের মধ্যে ফিলিংসের কোনো ভ্যালু নেই, এই জন্য সে দ্রুত ওকে কল দিয়ে ইয়াংয়ের উপরে নজরদারি করার জন্য বলে। আর যখন ও এই ব্যাপারটা জানতে পারে যে পার্ক নামের একটা লোকের জন্যই তার বোন তাদের কাছ থেকে ডিস্ট্র্যাক্ট হচ্ছে তখন সে চলে আসে সেই রেস্টুরেন্টে যেই রেস্টুরেন্টে পার্ক শেফের কাজ করে। এখানে সবার সামনে সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে আর তার মুখের উপরে গরম তেল ছুঁড়ে মারার হুমকি দেয়। এরপরে সে তাকে বলে যে হয়তো তুই কালকের মধ্যে আমাদের সমস্ত দেনা পরিশোধ করবি, নয়তো এই শহর ছেড়ে দ্রুত পালিয়ে চলে যাবি, আর নয়তো কালকে যদি আমি তোকে এখানে দেখতে পারি তাহলে আমি তোকে কালকেই শেষ করে দেব। এরপরে রাতেবেলায় মা একটা গাড়িতে এসে ইয়াংয়ের সঙ্গে মিট করে আর সে তাকে বলে যে যেই ছেলেটার থেকে টাকা উসুল করার দায়িত্ব তোকে দেয়া হয়েছিল সেই ছেলেটার থেকে আর তোর টাকা উসুল করার দরকার নেই, কারণ তার বাবা ফিলিপিন থেকেও পালিয়ে গেছে, যার মানে তার বাবা কোনোভাবেই আমাদের দেনাগুলো পরিশোধ করবে না। এই জন্য আমরা তাকে মেরে তার অর্গানগুলো সেল করে আমাদের টাকাগুলো কালেক্ট করার ট্রাই করব। এরপর সে তাকে একটা ফর্মও দেখায় যেখানে পার্কের বাবা তাদেরকে এই পারমিশন দিয়ে দিয়েছিল যে যদি তারা টাকা পে করতে না পারে তাহলে পার্কের মৃত্যুর পরে তারা চাইলেই পার্কের অর্গানগুলো সেল করতে পারবে। এখন এই ব্যাপারগুলো শোনার পরে গাড়ি থেকে বেরিয়ে ইয়াং দৌড়ে চলে আসে পার্কের ঘরের মধ্যে, যেখানে সে এসে দেখতে পারে হং নামের তার যে ভাই ছিল সে অলরেডি একটা বিশাল বড় চাকু নিয়ে পার্কের জন্য ওয়েট করছে। মানে যখন সে পার্কে পাবে তখনই সে পার্কে মেরে অর্গানগুলো বের করা শুরু করবে। তবে যেহেতু এখানে সময় মতো ইয়াং চলে এসেছিল এই জন্য সে হংকে কথার জালের মধ্যে ফাঁসিয়ে দেয় আর তাকে উপরে যাওয়ার আগে 100 পর্যন্ত কাউন্ট করার একটা টাস্ক দিয়ে যায়। আর অন্যদিকে বাসায় যখন ও এই ব্যাপারটা জানতে পারে যে মা আজকে পার্কে মারার একটা কাজ দিয়েছে আর সেখানে ইয়াংও গিয়েছে তখন তার মাথা অনেকটাই গরম হয়ে যায়। আর এই পুরো জিনিসটাকে থামানোর জন্য সেও দৌড়ে চলে আসে পার্কের বাড়ির দিকে। এখন ইয়াং গিয়ে পার্কের দরজার মধ্যে জোরে জোরে নক করা শুরু করে আর যখন পার্ক বাইরে বেরিয়ে চলে আসে তখন সে তাকে ফ্রান্সের একটা টিকিট দিয়ে বলে যে দ্রুত এখান থেকে পালিয়ে চলে যাও, তোমার বাবা তোমাকে মরার জন্য এখানে রেখে দিয়ে চলে গিয়েছে। তবে আমরা দেখতে পারি পার্ক তার কথায় একেবারেই বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তখনই হং নামের সেই ছেলেটা বিশাল বড় চাকুটা নিয়ে এখানে চলে আসে। যদিও ইয়াং তার নিজের চাকুটা বের করে তাকে দূরে থাকার জন্য বলছিল, তবে হং ছোটবেলা থেকে শুধুমাত্র মায়ের ওয়ার্ডারটাই ফলো করে আসছিল, এই জন্য অন্য কারো ওয়ার্ডার মানার অভ্যাস তার নেই। এই জন্য যখন সে পার্কে মারার জন্য খুবই কাছে চলে আসে তখন ইয়াং তাকে ইনজুর্ড করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তারা দুজন যখন নিচের দিকে পালাচ্ছিল তখন আমরা দেখতে পারি এই বিল্ডিংয়ের নিচেই মা একটা গাড়ির মধ্যে বসে বসে স্মোক করছিল আর এই সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করছিল। এই জন্য যখনই ইয়াং আর পার্ক দৌড়াতে দৌড়াতে সেই বিল্ডিংয়ের বেসমেন্টে চলে আসে তখনই রেইনকোট পরা কিছু লোক এসে তাদের দুজনকে ধরে ফেলে আর দ্রুত ইয়াংকে ইনস্টেসিয়ার একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয় যাতে করে ইয়াং কোনোভাবেই ফাইট করতে না পারে। আর এরপর আমরা দেখতে পারি পার্কে হাঁটু গেড়ে বসানো হয় আর তখনই এখানে মা চলে আসে। মা একটা চাকু নিয়ে ইয়াংকে দিয়ে বলে যে এই চাকু দিয়ে এখন তুমি গিয়ে পার্কের গলা কাটবে আর তোমার লয়্যালটির প্রমাণ দিবে। তবে যেহেতু ইয়াংকে একটা ইনজেকশন দেওয়া হয়েছিল এই জন্য ইয়াং কোনোভাবে দাঁড়া পর্যন্ত হতে পারছিল না, এই জন্য মা নিজেই সেই চাকুটা নিয়ে চলে আসে পার্কের কাছে আর কোনো কথা বলে সময় নষ্ট না করে সোজা তার গলার মধ্যে একটা টান দিয়ে তার গলা কেটে ফেলে। আর তার মৃত্যুর পরে তাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এখন তাকে কোনো একটা ক্লিনিকে নিয়ে তার সমস্ত অর্গানগুলো বের করে সেগুলো ইললিগাল ওয়েতে সেল করা হবে। এরপরে মা চলে আসে ইয়াংয়ের কাছে আর ইয়াংকে ঘুমিয়ে যাওয়ার জন্য বলে। সে বলে তুমি এখানে ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার মৃত্যুটা যন্ত্রণাদায়ক হবে না।
আর তখনই আমরা দেখতে পারি টিচার আন আর মায়ের অন্য দুইটা লোক ইয়াংয়ের দিকে যাওয়া শুরু করে, মানে তারা চাকু নিয়ে ইয়াংকে মারতে চাইছিল। তবে তখন মা তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে ইয়াংকে শাস্তি আমি নিজের হাত দিয়ে দিব। তবে তখনই আমরা দেখতে পারি এখানে উ চলে আসে। উ এসে টিচার আন আর তার সেই দুইটা লোককে মারা শুরু করে আর দ্রুত ইয়াংয়ের কাছে যাওয়া শুরু করে। এই জন্য তারাও প্রচণ্ড ভয় পেয়ে ইয়াং থেকে দূরে সরে যায়। এরপর সে মায়ের কাছে গিয়ে বলে যে ইয়াংকে মেরে ফেলা একেবারেই ঠিক হবে না, কারণ ইয়াং হচ্ছে আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তবে মা তাকে এটা বলে যে ফ্যামিলির মেম্বাররা কখনোই একে অন্যকে ধোঁকা দেয় না। এতটুকু বলেই সে চিটো নামের সেই গ্যাংস্টারকে কল দেয় যে কিনা আগে তাদের জন্য কাজ করত। এদিকে ইয়াং যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা শিপিং কন্টেইনারের মধ্যে আছে, যেটার মধ্যে অনেকগুলো মেয়ে অলরেডি আছে। আসলে তাদের সবাইকে ট্রাফিকিং করার জন্য এটার মধ্যে নিয়ে আসা হয়েছিল। একটু পরে যখন কন্টেইনারের মুখটা ওপেন হয় তখন শিটোর লোকজন ইয়াংকে বের করে নিয়ে আসে আর শিটো ইয়াংয়ের চুলের মধ্যে ধরে তার মুখের মধ্যে অনেকগুলো পাঞ্চ করে। আর এরপর সে তাকে বলে যে সে তাকে ফ্রি করতে যাচ্ছে। তবে এটা শোনার পরে ইয়াংয়ের মনে হয় যে হয়তো বা শিটো তাকে মারতে যাচ্ছে। এই জন্য সে তার নিজের চাকুটা বের করে সেটা দিয়ে শিটোর চোখের মধ্যে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। আর এই জন্য শিটোর লোকজনও তাকে ফলো করা শুরু করে আর ইয়াংও তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে। এখন শিটো নিজের একটা চোখ হারানোর পরে পাগলের মতো হয়ে গিয়েছিল। এই জন্য সে ডিটেকটিভ তাক নামের সেই পুলিশকে কল দেয় আর $20,000 বিনিময়ে সে যেই কোনো ওয়েতে ইয়াংকে মেরে ফেলার অর্ডার দেয়। এদিকে আমরা দেখতে পারি ইয়াংয়ের ভাই হংকে, যে কিনা মাথায় অনেকটা আঘাত পেয়েছিল, মানে যখন ইয়াং পার্কে সেভ করার ট্রাই করছিল তখন এই আঘাতটা সে পেয়েছিল। এই জন্য সে নিজেও ইয়াংয়ের উপরে প্রচণ্ড রাগ করেছিল। তবে তখনই ইয়াং সাহায্যের জন্য সঙের কাছে কল দেয়। তবে যেহেতু সঙের সামনে তখন হং বসা ছিল এই জন্য সং রং নাম্বার হওয়ার নাটক করা শুরু করে আর সে তাকে বলে যে এখানে কোনো আঙ্কেল থাকে না। আসলে এটা ছিল একটা কোড ওয়ার্ড, যার মানে ইয়াংকে এখন পালানোর জন্য আঙ্কেলের ঘরে যেতে হবে। এরপরে ইয়াং চলে আসে সেই বৃদ্ধ লোকটার দোকানের সামনে, যেই লোকটাকে সবাই আঙ্কেল বলে ডাকে। এখানে সে এসে সঙের মেসেজটা তাকে দেয় আর তখন এই লোকটা তাকে বলে যে তোকে ওয়ের পুরনো একটা বাড়িতে থাকার পারমিশন দেওয়া হয়েছে, সেখানে তুই ততদিন পর্যন্ত থাকবি যতদিন ও তোর জন্য নকল পাসপোর্ট এবং টাকা ম্যানেজ করতে না পারে। আর এরপরে যখন ইয়াং সেখান থেকে চলে যায় তখন অন্যদিকে আমরা দেখতে পারি টিচার আনের এই জিনিসটা সন্দেহ হচ্ছিল যে সং আসলে ইয়াংকে লুকানোর জন্য সাহায্য করছে। এই জন্য সে এসে তাকে বলে যে মা তোকে ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছে, তুই মায়ের কাছে অনেক বেশি ঋণী, সো এই জন্য ইয়াংকে সাহায্য করতে গিয়ে মায়ের সাথে বেইমানি করিস না। আর এগুলো শোনার পরে সংও খুবই ইমোশনাল হয়ে যায়। এই জন্য সে না চাইতেও ইয়াংয়ের লোকেশনে হংকে পাঠিয়ে দেয় যাতে করে হং গিয়ে তাকে মেরে ফেলতে পারে। এদিকে মা চলে আসে সিডো নামের সেই গ্যাংস্টারের সঙ্গে মিট করার জন্য। যেহেতু সিডো তার অলরেডি একটা চোখ হারিয়ে ফেলেছে এই জন্য সে শুধুমাত্র একটা চোখ দিয়ে দেখতে পাচ্ছিল। এই জন্য সে গিয়ে মায়ের কাছে তার যেই চোখটা হারিয়েছে সেইটার ক্ষতিপূরণ দাবি করা শুরু করে। তবে এগুলো শোনার পরে মায়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তাকে বলে যে আমি তোকে বলেছিলাম ইয়াংকে সেফলি জাপানে ট্রান্সপোর্ট করে দিতে, তবে তুই আর তোর লোকজন বেশি পাকনামি করে তার সাথে পাঙ্গা নেওয়ার ট্রাই করেছিলি, এই জন্যই তোর চোখটা তুই হারিয়ে ফেলেছিস। এরপরে মা একটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করা শুরু করে। আসলে তার চোখটা যাওয়ার জন্য যেই ক্ষতি হয়েছে সেটার অ্যামাউন্ট সেখানে টাইপ করে। তবে এরপরে মা আবার তার নিজের হিসেবগুলো সেখানে যোগ করা শুরু করে, যেমন তাকে ছোটবেলা থেকে সে পেলে বড় করেছে, তাকে সে একটা গ্যাংস্টার বানিয়েছে, তাছাড়া তার এরিয়াতে সে বিজনেস করার পারমিশন তাকে দিয়েছে। আর এতগুলো অ্যামাউন্ট যখন সে যোগ করে তখন সিডোর কাছ থেকে সে বিশাল বড় একটা অ্যামাউন্ট পাওনা হয়ে যায়। আর এগুলো দেখার পরে সিডোর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সে এইটা কোনোভাবেই মানতেই চাইছিল না। এই জন্য মাতাকে বলে যে এখন যেহেতু এতগুলো টাকা তোর কাছ থেকে আমি পাই এই জন্য তোর অর্গানগুলো সেল করে সেই টাকাগুলো আমি ফেরত নিব। আর যেহেতু সিডোর বিজনেসের মধ্যেও সে এত টাকা লাভ করতে পারেনি এই জন্য সে তার লোকজনকে চাকু বের করে মাকে মেরে ফেলার জন্য বলে। তবে আমরা দেখতে পারি তার নিজের লোকজনই এক এক করে তাকে চাকু দিয়ে স্টেপ করে মেরে ফেলে। আসলে যেহেতু মা এই আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে তার চেয়ে অনেক বেশি পুরনো আর তার পাওয়ারও অনেক বেশি, এই জন্য তারা মায়ের ওয়ার্ডার ফলো করার সিদ্ধান্ত নিয়েছিল। আর আমরা দেখতে পারি মা সিডোর যে রাইট হ্যান্ড ছিল তাকে সিডোর জায়গাটা দিয়ে দেয় আর সিডোর লাশটাকে অর্গান বের করার জন্য একটা ক্লিনিকে পাঠিয়ে দেওয়ার জন্য বলে। আর এমন করেই সে সিডোকে শেষ করে তার কাজটা না করার জন্য সিডোর কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলে। এদিকে যখন ইয়াং ওয়ের সেই খালি ঘরটার মধ্যে চলে আসে তখন সে দেখতে পারে অলরেডি তার জন্য এখানে হং প্রচণ্ড রাগের মাথায় ওয়েট করছিল। আসলে যেহেতু ইয়াং হংকে ইনজুর করে দিয়েছিল এই জন্য সে তার উপরে রাগ তো করেই ছিল, তাছাড়া সে অনেকদিন ধরে তার ওষুধও খাচ্ছিল না, এই জন্য সে খুবই অ্যাগ্রেসিভ হয়েছিল। আর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন সে বারবার করে এই জিনিসটাই বলছিল যে তুমি মায়ের ওয়ার্ডার ফলো করনি, তুমি আমাকেও ইনজুর করে দিয়েছিলে।
এই সমস্ত ব্যাপারগুলো বলে সে একটা বেসবল ব্যাট দিয়ে তাকে পাগলের মতো পেটানো শুরু করে। তবে সময় মতো এখানে ও চলে আসে আর সে কোনো রকমে হংকে থামানোর ট্রাই করে। সে বারবার করে তাকে বলছিল যে ইয়াং হচ্ছে গিয়ে আমাদের বোন, আমাদের ফ্যামিলির একজন মেম্বার, আমি কোনোভাবেই তোর হাতে তাকে এমন করে মরতে দিতে পারি না। তবে আমরা দেখতে পারি হং কোনো কথাই শুনতে চাইছিল না, সে বরং উল্টো উকে মারার জন্য তার ঘাড়ের মধ্যে একটা পেন ঢুকিয়ে দেয় আর পরবর্তীতে সে আবারও ইয়াংকে মারার জন্য সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তখন উকে বাধ্য হয়ে তাকে শান্ত করার জন্য তাকে মেরেই ফেলতে হয়। এখন ইয়াং উয়ের এই অবস্থা দেখার পরে প্রচণ্ড আপসেট হয়ে যায় আর সে কান্নাকাটি করা শুরু করে আর সেই উকে বলে যে আমাদের দ্রুত এখান থেকে কোনো একটা হসপিটালে যেতে হবে। তবে আমরা দেখতে পারি উ এমনটা করার জন্য সরাসরি না করে দেয়, বরং সে তাকে বলে যে তুমি এই পেনটা বের করে আমাকে মরতে একটু সাহায্য করো, যাতে করে আমি খুব বেশি একটা কষ্ট না পাই। তবে এই পেনটা বের করার আগে সে তাকে এইটাও বলে যে কোনোভাবেই তুমি মাকে হেট করতে যেও না, কারণ মা সবসময় তোমার কেয়ার করে এসেছে। এতটুকু বলার পরে ইয়াং না চাইতেও প্রচণ্ড আপসেট হয়ে কান্না করতে করতে সেই পেনটা বের করে ফেলে, যে জন্য অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য উয়ের এখানে মৃত্যু হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি ডিটেকটিভ তাক এখানে এসে ইয়াংয়ের মাথায় জোরে একটা বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেলে। এরপর সে তাকে গাড়ির ডিকির মধ্যে ভরে সোজা তাকে মারার জন্য অন্য একটা জায়গায় নেওয়া শুরু করে। তবে যখন ইয়াং ডিকির মধ্যে ছিল তখন ইয়াংয়ের মনে পড়ে তার ছোটবেলার সেই কথাগুলো। আসলে যখন তাকে একটা সুটকেসের মধ্যে ভরে মায়ের কাছে নিয়ে গিয়েছিল তখন ঠিক আজকের মতোই সে সেই ডিকির মধ্যেই বন্দি অবস্থায় ছিল। এখানে ডিকির মধ্যে ইয়াং তার ছোট ভার্সনকেও দেখতে পারে যে তাকে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য বলে। তবে আমরা দেখতে পারি ইয়াং কোনোভাবেই মৃত্যুকে মানতে চাইছিল না, এই জন্য যখনই তাক ডিকি ওপেন করে তাকে মারার ট্রাই করতে যায় তখন ইয়াং তার উপরে অ্যাটাক করে দেয় আর নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ট্রাই করা শুরু করে। এই জন্য তাক কোনোভাবেই তাকে শ্যুট করতেও পারছিল না আর ইয়াং কোনো রকমে তার থেকে তার নিজের বন্দুকটাই ছিনিয়ে তার পেটের মধ্যে একটা শ্যুট করে দেয়, যেই জন্য তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, মানে সে প্রচণ্ড আহত অবস্থায় সেখানে পড়েছিল। সেই ইয়াংয়ের কাছে বারবার করে রিকোয়েস্ট করা শুরু করে যাতে ইয়াং তাকে আরও একটা শ্যুট করে দেয়। তবে আমরা দেখতে পারি ইয়াং তাকে শ্যুট তো করেই না, বরং সে তার পাশে বসে সিগারেট খাওয়া শুরু করে। আসলে সে এই জিনিসটা দেখতে চাইছিল যে তাক কিভাবে যন্ত্রণা সহ্য করতে করতে মারা যায়। এদিকে সিডোর বডি থেকে সমস্ত অর্গানগুলো বের করে তার এই বডিটাকে সিমেন্টের মধ্যে পুঁতে ফেলা হয়। অন্যদিকে আমরা দেখতে পারি সং যেহেতু ইয়াংকে ধোকা দিয়ে দিয়েছিল এই জন্য সে অনেক বেশি গিল্ট ফিল করছিল আর একটা পর্যায়ে সে অনেক বেশি ড্রাগ নেওয়ার পরে নিজের রক কেটে নিজেকেই শেষ করে দেয়। আর তখন এদিকে মাকে আমরা দেখতে পারি সেই লকার নাম্বার 10-এর সামনে, যেই লকার নাম্বার 10-এর মধ্যে ইয়াংকে পাওয়া গিয়েছিল। আর একটু পরে ইয়াং মাকে কল দেয় আর সে তাকে বলে যে তার 3 ভাই বোনেরই মৃত্যু হয়ে গেছে আর এই প্রত্যেকটা মৃত্যুর পেছনে শুধুমাত্র মাই দায়ী। তবে আমরা দেখতে পারি মা তাকে দ্রুত বাসায় আসার জন্য বলে। এই জন্য ইয়াংও চিন্তা করে ঠিক আছে, তাহলে তোমার বাসায় গিয়েই আমি তোমাকে শেষ করব। এরপরে যখন ইয়াং তার বাসায় চলে আসে তখন সে মাকে বলে যে আজকে হয়তো তুমি জীবিত বের হবে, নয়তো আমি জীবিত বের হব। তবে তখন আমরা দেখতে পারি মা তার খাবার দাবার বন্ধ করে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলার জন্য বলে। এই জন্য ইয়াংও সময় নষ্ট না করে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তবে তখন মা তাকে রিকোয়েস্ট করে যাতে করে সে আরও একবার তাকে স্টেপ করে দেয়, মানে যাতে তার মৃত্যুটা খুবই সহজ হয়ে যায়। আর এই জন্য আমরা দেখতে পারি ইয়াংও কান্না করতে করতে আরও ডিপলি তাকে স্টেপ করে দেয়, যেই জন্য মা মৃত্যুর একেবারে কাছাকাছি চলে আসে। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তাকে সেই লকার নাম্বার 10-এর চাবিটা দিয়ে যায়। আর যখন মায়ের মৃত্যু হয়ে যায় তখন ইয়াং এখানে বসে প্রচণ্ড জোরে জোরে কান্না করা শুরু করে। তো এই ঘটনার কিছুদিন পরে ইয়াং ফাইনালি চিন্তা করে সে ইললিগাল ওয়েতে কোরিয়া থেকে বেরিয়ে চলে যাবে। তবে যাওয়ার আগে সে সেই লকার নাম্বার 10টাকে ওপেন করার সিদ্ধান্ত নেয়, যেটার চাবি মা তাকে দিয়েছিল। এখানে লকারের মধ্যে সে তার আসল নামের সাথে একটা পাসপোর্ট এবং কিছু প্লেনের টিকিটও পেয়ে যায়, মানে তার যেই দিকে ইচ্ছা সে চাইলে সেই দিকেই যেতে পারবে। আর এখানে পাসপোর্টের উপরে সে ভালো করে লক্ষ্য করে দেখতে পারে যে এখানে সেই ছবিটাই ছিল যেই ছবিটা মায়ের স্টুডিওতে সে ক্লিক করেছিল, মানে সেই জামাটার সঙ্গে। আর এটা দেখার পরে সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে পার্কের মৃত্যুর পরে মা সবসময়ই চাইছিল ইয়াংকে দেশের বাইরে পাঠিয়ে দিতে, যাতে করে সে এই গ্যাংস্টার দুনিয়া থেকে বাইরে বেরিয়ে নর্মাল একটা লাইফ লিড করতে পারে। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করার পরে ইয়াং বাইরে না গিয়ে সোজা আবারও চায়না টাউনে ব্যাক করে আর মায়ের জায়গাটা নিজে নিয়ে নেয়। আর এরপর সে মায়ের স্মরণে সেই একই রিচুয়ালটা করা শুরু করে, যেটা মা তার নিজের মায়ের জন্য করত, মানে 3 বার মাথা নত করা এবং 3 বার ড্রিঙ্কস ফেলার সেই রিচুয়ালটা। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।